গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য সম্ভারের 16 নম্বর অধ্যায় অর্থাৎ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা রচনাংশটি শেষ বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক। তো আগের দিন আমরা কথাটা পড়েছিলাম না, সীতারাম আর ধীরানন্দের কথোপকথনের শেষে সীতারাম চতুর্দিক অন্ধকার দেখছে এবং তার মেয়েকে বলে যে আলোটা জ্বেলে দিতে, কারণ কত অন্ধকার হয়েছে সে দেখতে পাচ্ছে না। তো আহ তারপর থেকে দেখো ধীরানন্দ সবিস্ময়ে বললে, এ কি পণ্ডিত, তুমি কিছু দেখতে পাও না? ঘরে তো আলো রয়েছে এখনো। হুম। তো সবাই দেখতে পাচ্ছে কিন্তু সীতারাম দেখতে পাচ্ছে না। তাই ধীরানন্দ সবিস্ময়ে বললে, অর্থাৎ একটু অবাক হয়ে তার পণ্ডিতকে সে বলেই ফেললো যে তুমি কিছু দেখতে পাও না? তো তুমি চোখে কিছু দেখতে পাও না? ঘরে তো এখনো আলো রয়েছে, আমরা তো সবাই দেখতে পাচ্ছি, তুমি কি একেবারে দেখতে পাও না? জিজ্ঞেস করলো। সীতারাম হেসে বললে, আলো রয়েছে? ও, চশমাটা খসে পড়ে গিয়েছে কিনা দেখুন তো ধীরা বাবু, নইলে আমি হয়তো পা দিয়ে ভেঙে ফেলি। তো এটাই হলো আসল কারণ তার দেখতে না পাওয়ার, যে ওই যে সীতারাম আর মানে ধীরানন্দ যখন সীতারামকে জড়িয়ে ধরে, সেই সময় সীতারামের চোখ থেকে চশমাটা খুলে পড়ে যায় এবং চশমা ছাড়া সে একদমই দেখতে পায় না। হুম। সীতারাম যখন আহ তারপরে তার উত্তরে তাই হেসে বলছে যে ও, আলো রয়েছে, চশমাটা খসে পড়ে গিয়েছে কিনা, যে চশমাটা পড়ে গিয়েছে তো তাই আমি দেখতে পাচ্ছি না। তাই সে ধীরা বাবুকে আবার বলে যে দেখুন তো ধীরা বাবু, যে চশমাটা কোথায় দেখুন, বা তুলে নিন, না হলে আহ, আমি হয়তো পা দিয়ে সেটাকে ভেঙে ফেলবো, কারণ সে তো দেখতে পায় না যে কোথায় পা ফেলবে, কোনো ঠিক নেই অন্ধকারে, মানে তার কাছে তো সবকিছু অন্ধকার। তো হয়তো তার পা সে চশমার উপরে পড়ে যেতে পারে এবং তার নড়ি বাড়ি যে একটাই চশমা, যাতে সে একটু ঝাপসা হলেও একটু দেখতে পায়, সেটাও ভেঙে যাবে। সেই জন্য সে বাবুকে বলে। যাই হোক, তারপর দেখো ধীরানন্দ চশমাটা কুড়িয়ে তার হাতে দিলে, চশমাটা চোখে দিয়ে সীতারাম বললে, এতেও ঝাপসা শুধু। ধীরানন্দ তার হাত ধরে বললে, পণ্ডিত, তুমি আমার সঙ্গে চলো চোখের চিকিৎসা করার। সীতারাম ঘাড় নাড়লে, না। একটু চুপ করে থেকে বললে, কি দেখবো চোখ নিয়ে? রত্নার বিধবা মূর্তি? থাক না। স্তব্ধ হয়ে গেল দুজনে। রত্না আলো দিয়ে গেল। ধীরানন্দ চশমাটা কুড়িয়ে তার পণ্ডিতের হাতে দিল। হুম। চশমাটা চোখে দিয়ে সীতারাম বললে, এতেও ঝাপসা সব। তা চশমাটা পরেও সে যে ঝাপসা দেখে, সেটা ধীরানন্দকে জানায়। ধীরানন্দ তার হাত ধরে বলছে, পণ্ডিত, তুমি আমার সঙ্গে চলো চক্ষু চিকিৎসা করা। ধীরানন্দ তার পণ্ডিতের এই অবস্থা দেখতে পাচ্ছেন, তার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তাই তার পণ্ডিতকে সে চোখের চিকিৎসা করানোর জন্য বলে। কিন্তু সীতারাম চোখের চিকিৎসা করাতে নারাজ। সে ঘাড় না, সে ঘাড় নাড়লো যে "আহ, এরকম।" একটু চুপ করে থেকে বলল, মানে সীতারাম না বলে একটু চুপ করে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, কি দেখবো চোখ নিয়ে? থাক, চোখের চিকিৎসা করানোর পর চোখ যখন ঠিক হয়ে যাবে, যখন সে দেখতে পাবে, সে চোখ জোড়া নিয়ে সে কি দেখবে? রত্নার বিধবা মূর্তি? একটি মাত্র মেয়ে, দেখে শুনে খুঁজে একটি ভালো ছেলে দেখে বিয়ে দেয় তার। সেই রত্নার বিধবা মূর্তি বাবা হয়ে সে দেখতে পারবে? হুম, থাক। তাই সে চায় না চোখের চিকিৎসা করার।
স্তব্ধ হয়ে গেল দুজনে এই কথায়। আর সীতারাম, সে তার কষ্ট থেকে চুপ করে গেল, এবং অর্থাৎ তার তার ভিতর থেকে যেন একটা হতাশ দীর্ঘশ্বাস বেরোলো, বা হতাশ দীর্ঘশ্বাস থেকে এই কথাটা তার বলার। হুম, দিয়ে সীতারাম তার কষ্ট থেকে চুপ করলো, এবং ধীরানন্দ তার পণ্ডিতির কষ্ট দেখে স্তব্ধ হয়ে গেল। তাই দুজনেই যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। রত্না আলো দিয়ে গেল। যেহেতু তার বাবা তাকে ডেকে ঘরে আলো দিতে বলল, তাই তার বাবার কথা অমান্য না করে ঘরে আলো দিয়েই গেল। হুম, পণ্ডিত বললে, এবার তার কণ্ঠস্বরের সুর আলাদা। বললে, ধীরাবাবু, আর দিকে ভালো হয়েছে। ইষ্টদেবকে দেখতে পাই ভেতরে। আর হাসবেন না যেন। বসে থাকি আর ভাবি, ভাবি নয়, দেখতে পাই। সামনে রাস্তা দিয়ে ছেলেরা যায় স্কুলে, আমি দেখি তাদের যে চেহারা নয় সেই চেহারা দেখি। ৮টি ১০টি ছেলের পায়ের শব্দ শুনতে পাই। আমি ভাবি, চোখেও যেন দেখি গ্রামের সব ছেলে মেয়ে চলেছে পাঠশালায়। মোটা সোটা চেহারা, ঝকমকে চোখ, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে চলেছে সব পাঠশালায়। সেই ইউপি পাঠশালা দেখি ঘরের পর ঘর বেড়ে চলেছে। হুগলির সব ব্যারাক দেখেছিলাম, সেরকম সারি সারি ঘর। তার মধ্যে পাঠশালার পণ্ডিত একজন দুজন নয়, ১০ জন ২০ জন। তারা আমাদের মতো দুঃখী নয়, আমাদের মতো কম লেখাপড়া জানা পণ্ডিত নয়। তারা পড়াচ্ছে তাদের। তাদের মাইনে হয়েছে ১০ টাকা ১৫ টাকা নয়, ৩০ ৪০ টাকা। দেশের খাতির হয়েছে। মহাত্মা গান্ধী সবচেয়ে বড় মানুষ বললে তাদের আর সাজা হয় না। ছেলেরা পড়ছে, নামতা বলছে, লাফালাফি ছুটোছুটি করছে। দেশের সব সব ছেলে পড়ছে। রত্নহাটে ব্রাহ্মণ, কায়স্থ, তো বণিক, মুসলমান, ওরা সন্দীপনে যাদের পাড়ার ছেলেরা পড়তো, সাহা, স্বর্ণপর, কৈবর্ত, ডোম, হাড়ি, সবারই ছেলে, সব পড়ছে সুর করে করে। একটু থেমে সে আবার বললে, অন্ধ চোখে আমি তাই ভাবি, তাই দেখতে পাই ধীরাবাবু, আমি সব দেখতে পাই। স্নেহানন্দ সীতারামের অন্ধ দৃষ্টির সুযোগ নিয়ে ২ হাত কপালে ঠেকিয়ে একটু প্রণাম করল। এখানে তোমাদের উচ্চ পাঠ্যের রচনাংশ এটুকু দেওয়া। তো যাই হোক, এবার বিস্তারিত ব্যাখ্যা করা যাক। তো দেখো, পণ্ডিত বললে, অর্থাৎ আহ, তার চশমার পর্ব শেষ হওয়ার পর, রত্না আলো দিয়ে যাওয়ার পর, পণ্ডিত আবার বলা শুরু করলো। সে যেন একটু প্রাণ খুলে, মন খুলে কারোর সাথে একটু গল্প করতে পারছে, এবং তার প্রিয় ধীরানন্দ, যে একমাত্র এই মানুষের মতো মানুষ হয়েছে, যাকে সে এত সম্মান করে, শ্রদ্ধা করে, এত ভালোবাসে, সেই ধীরানন্দকে কাছে পেয়ে একটু মন খুলে যেন কথা বলতে পারছে না। তাই সে আবার বলা শুরু করলো। এবার তার কণ্ঠস্বরের সুর আলাদা। এতক্ষণ তার আহ, চোখের চিকিৎসা না করার কারণ, তার জীবনের যে কষ্ট, দুঃখে তার যে দিন অতিবাহিত হচ্ছে, সেই সমস্ত ভেবে তার যে একটা মনের ভিতরে যে একটা হাহাকার কাজ করে, প্রতিনিয়ত কাজ করে চলে, যে কষ্ট দুঃখটাকে সে দমিয়ে রেখেছে, যেন যেন প্রকারে সে তার দিন পার করছে। তো সেই তার কিছু কষ্টের কথা বলতে তার তার কণ্ঠস্বরের মধ্যে একটা কষ্টের ছাপ পাওয়া যায়, দুঃখের ছাপ দেখা যাচ্ছিল। কিন্তু এখন সে যা বলা শুরু করলো, তাতে তার কণ্ঠস্বর সুর আলাদা। তার মধ্যে কষ্ট নেই, দুঃখ নিয়ে বলছে না। কি বলছে? বললে, ধীরাবাবু, আর এদিকে ভালো হয়েছে। ইষ্টদেবকে দেখতে পাই ভেতরে, যে আহ
চোখের চিকিৎসা না করানোর জন্য যে কারণ সে দেখিয়েছে যে তার রত্নার বিধবা মূর্তি দেখতে হবে, তার থেকে তার চোখের চিকিৎসা না হওয়াই ভালো। এটা তার যেমন কষ্টের, তেমনি আর এক দিক থেকে সে মনে মনে ভাবে যে ভালোই হয়েছে যে আমি চোখে দেখতে পাই না। সে তাই বলছে ইষ্টদেবকে দেখতে পাই ভেতরে না। আর আহ, সীতারাম চোখে দেখতে পায় না, বাইরের জগতের আলো সে দেখতে পায় না, কিন্তু ভেতরে তার ইষ্টদেবকে দেখতে পায়। ইষ্টদেব যে তার পছন্দের কোন দেবতাকে উপাসনা করা, হম, যে উপাসক তার পছন্দের দেবতাকে উপাসনা করা, সেই দেবতাকে ইষ্টদেব করা, তোমরা জানো নিশ্চয়। তাই বলছে সে আহ, যে দেবতাকে সর্বক্ষণ পূজা করে চলে, যাকে মান্য করে, সেই দেবতার কথা বলছে। বলছে যে ভালোই হয়েছে আমি দেখতে পাই না, কিন্তু আমি ভেতরের ইষ্টদেবকে দেখতে পাই। আর আর যেটা সে দেখে সেটাকে নিয়ে অনেকটা বর্ণনা করে, এবং সেটাই তার মনকে একরকম স্বস্তি দেয়, শান্তি অনুভব করায়। কি সেটা? এবং সেটা সে বলে যে আহ অন্য কেউ শুনলে সে যে হাসির পাত্র হতে পারে, এটা সে মনে মনে ভাবে, কিন্তু তবু আহ একটু ভরসা করে সেটা ধীরানন্দকে বলে, তার মনের কথা সব বলে যায়। তাই বলছে যে হাসবেন না যেন। বসে থাকি আর ভাবি, ভাবি নয় দেখতে পাই, সামনে রাস্তা দিয়ে ছেলেরা যায় স্কুলে, আমি দেখি তাদের যে চেহারা নয় সেই চেহারা দেখি। না, সে তো দেখতে পায় না, চশমা পরেও তো ঝাপসা দেয়। তাই ছেলে মেয়েরা কেমন পোশাকে যায়, কতজন ছেলে যায়, সে দেখতে পায় না। তো সে তার অন্তর্দৃষ্টি দিয়ে যেন দেখতে পায়, সে তার কল্পনা দিয়ে যেন ভাবে। কল্পনার ভাবনা কেবলমাত্র তার সেই সব ছেলে মেয়েদের নিয়ে যারা দেশের ভবিষ্যৎ, যারা বড় হয়ে ভালো জায়গায় পৌঁছাতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে। একটা শিক্ষকের কাছে এটাই প্রধান। একজন শিক্ষক বা শিক্ষিকা সে চায় যে তার ছাত্ররা মানুষের মতো মানুষ হোক, ছাত্রছাত্রী হয়। ভালো পড়াশোনা করলে কেবল হবে না, তার সঙ্গে সঙ্গে ভালো মানুষ হতে হবে, হুম, এবং ভালো জায়গায় পৌঁছাতে হবে। একজন শিক্ষক শিক্ষিকার কাছে তার কোনো ছাত্রছাত্রী যদি একটা ভালো জায়গায় পৌঁছায়, কোনো ভালো চাকরি ভালো জব করে, শুনলে জানলে অনেকটা আহ, স্বস্তি পাওয়া যায়, একরকম শান্তি পাওয়া যায়। তার থেকে খুশি আর কিছু হয় না। এরকমটা মনে হয় যে আহ পেরেছি আমি, আমার ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছি, তাদের ফল হয়েছে তাতে, হুম, এরকম। আর সীতারাম তার যে জার্নি, সে সে কতটা আহ কষ্ট সহ্য করে, কত কিছু সামলে, সেই আহ, নিচু জাতি উঁচু জাতির ভেদাভেদ, এই সবকিছুর মাঝে সবকিছুকে, উঁচু জাতির লোকেদের টিটকারি, কত ষড়যন্ত্র, কত কিছু সামলে তার সন্দীপন পাঠশালাকে সে দাঁড় করিয়েছে, কত ছেলে মেয়েদের সে পড়াশোনা শিখিয়েছে। হুম, এবং এই যে তার একটা এতটা কষ্ট করে তার পাঠশালাকে দাঁড় করানো, সেই রকম একটা মানুষ, সে তো কেবলমাত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েই ভাববে। সে সবসময় তো চাইবেই, এটা স্বাভাবিক যে তারা ভালো জায়গায় পৌঁছাক, ভালো মানুষের মতো মানুষ হোক। হুম, তাই এই যে কল্পনাটা, এই যে ভাবনাটা, সীতারামের মতো পণ্ডিতের ভাবাটা স্বাভাবিক। তাই সে ভাবে, এবং তার ভাবনাটা তার ধীরানন্দর সাথে শেয়ার করে। সে বলে যে বসে থাকি আর ভাবি, ভাবি নয় দেখতে পায়, যে সে বসে থাকে আর ভাবে। আবার যে এটা তার ভাবনা নয়, তার অন্তর্দৃষ্টি দিয়ে সে যেন দেখতে পায় যে সামনে রাস্তা দিয়ে ছেলেরা স্কুলে যায়, আমি দেখি তাদের যে চেহারা নয় সেই চেহারা দেখি।
অর্থাৎ এখন দেখো, আহ যে প্রাইমারি স্কুলগুলি হয়েছে জেলাতে, সেখানে কি ছোট ছোট বাচ্চারা যাবে? তো ছোট ছোট বাচ্চারা যাবে, কিন্তু সীতারাম পণ্ডিত সে আহ সে স্কুলে যাওয়া সেই ছেলেদের যে চেহারা নয়, সেই চেহারা দেখে। তার সে তার ভাবনার মতো তাদেরকে কল্পনার জগতে তাদেরকে বসায়। যে ৮টি ১০টি ছেলের পায়ের শব্দ শুনতে পাই, আমি ভাবি চোখেও যেন দেখি গ্রামের সব ছেলে মেয়ে চলেছে পাঠশালায়। মোটাসোটা চেহারা, ঝকমকে চোখ, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে চলেছে সব পাঠশালায়। এটা তার ভাবনা। বাস্তবে হয়তো গুটি কতক ছেলে মেয়ে যাচ্ছে স্কুলে, হুম, কিন্তু তার ভাবনা এবং এই যে দেখো, তার ভাবনাটা সে প্রকাশ করেছে, বর্ণনা করেছে যে ৮ ১০টি ছেলের পায়ের শব্দ শুনতে পায়। আর এই শোনার মধ্যে দিয়েই তার ভাবনার জগতে সে প্রবেশ করে। সে যেন একেবারে দেখতে পায় যে গ্রামের সব ছেলে মেয়ে পাঠশালায় চলেছে। তাদের চেহারা, যে চেহারা বাস্তবে নয়, বাস্তবে হয়তো অন্যরকম, কিন্তু সে মনের মধ্যে একটা আঁকিবুকি এঁকে নিয়েছে, কল্পনা করে নিয়েছে। তাদের চেহারা সে মনে মনে ভেবে রেখেছে একরকম, যে মোটাসোটা চেহারা, ঝকমকে চোখ। ঝকমকে চোখ বলতে যে উজ্জ্বল চোখ, যে কিছু শেখার আনন্দ, হুম, জানার আগ্রহ, এই সমস্ত বিষয় মনের মধ্যে থাকে। মানুষের চোখ যেমন উজ্জ্বল থাকে, উজ্জ্বল বৃদ্ধি পায় বাচ্চাদের, সেই রকম ঝকমকে চোখের কথা বলছে। যে মোটাসোটা চেহারা, চকমকে চোখ, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে। দেখো, বাড়িতে সাধারণত বাচ্চারা খেলাধুলা করে, জামা কাপড় নোংরা হয়, নোংরা জামা কাপড় পরে থাকে। এবার সেই সময় তৎকালীন সমাজে তখন যে কিছু জাতির ছেলে মেয়েরা যারা দিন আনা দিন খাওয়া পরিবার থেকেও যারা পড়াশোনা শিখছে বা দিন যাপন করছে, তাদের পক্ষে তো নতুন নতুন জামা বা রোজ কাচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে থাকা তো সম্ভব না, বা থাকতোও না সেই সময়। হ্যাঁ, দেখা যায় খুব কষ্ট করে টেনে টেনে দিন পার হচ্ছে, দুবেলা দুমুঠো খেতে পারছে। তাদের পক্ষে নতুন নতুন জামা পরা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা, যে সার্ফ আনা, যে কোনো ডিটারজেন্ট এনে যে নিয়ম মতো প্রত্যেকদিন জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, এগুলো হতো না। তো সেই সব দিন থেকে তার ভাবনায় সে যেন দেখে যে সেসব ছেলে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সব পাঠশালায় চলেছে। ফ্রি ইউপি পাঠশালা দেখি ঘরের পর ঘর বেড়ে চলেছে। হুগলির ব্যারক দেখেছিলাম, সেই রকম সারি সারি ঘর, তার মধ্যে পাঠশালার পণ্ডিত একজন দুজন নয়, ১০ জন ২০ জন। অর্থাৎ তার ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যে এই যে ফ্রি ইউপি স্কুল, মানে ফ্রি আপার প্রাইমারি যে স্কুলগুলি হয়েছে জেলাতে, বা হয়তো একটা বা দুটা, তো সেই পাঠশালা যেন আমি দেখি ঘরের পর ঘর বেড়ে চলেছে। যে অনেক স্কুল হয়েছে, আগে যেমন জেলায় একটা দুটো স্কুল ছিল, কিন্তু সে যেন, সীতারাম যেন তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। সে যেন দেখছে যে আহ ঘরের পর ঘর যেন ফ্রি ইউপি পাঠশালা হচ্ছে, থাকছে, ছেলে মেয়েরা সব পড়াশোনা করছে। হুগলির সব ব্যারাক দেখেছিলাম, সেই ব্যারক যেটা বাধা, বা যে আন্দোলন টান্দোলন করলে যে বাধা দেওয়া হয়, বেরিয়ার করা হয়, সেই রকম কিছুকে বলছে, যেরকম সে হুগলিতে দেখেছিল। হুম, তো সেই রকম সারি সারি ঘর, তার মধ্যে পাঠশালার পণ্ডিত একজন দুজন নয়, ১০ জন ২০ জন। সে দেখতে পাচ্ছে এই এখন যে ছেলে মেয়েরা পড়ছে, অর্থাৎ তার সময়কার, তাদের ভবিষ্যৎ যেন দেখতে পাচ্ছে একরকম। যে হুগলির ব্যারক যেমন পরপর পরপর দেখেছিল সীতারাম, সেরকম ব্যারকের মতো সারি সারি ঘর, তার মধ্যে পাঠশালার পণ্ডিত একজন দুজন নয়, ১০ জন ২০ জন। তো সে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন
পাঠশালার পণ্ডিত আছে, 10 জন 20 জন করে যেন গ্রামে বাড়িতে মানে ঘরগুলিতে পাঠশালার পণ্ডিত হয়ে উঠেছে সব। ছেলে মেয়েগুলো বড় হয়ে পাঠশালার পণ্ডিত হয়েছে, ঘরে ঘরে সব। তারা আমাদের মতো দুঃখী নয়, যে আমাদের মতো বলতে সে তারা নিজের কথাও বলেছে, কারণ সে দুঃখী, কারণ তার সেই সুখ গুলিকে বিসর্জন দিয়ে তার সঙ্গীকরণ পাঠশালাকে দাঁড় করিয়েছিল, এবং তার এখন তাকে তো 10 টাকা 15 টাকা মাইনে হতো। 10 টাকা 15 টাকায় কি বা হয়? হুম, তো সেই কথাই বলছে, এবং তার জীবনের যে দুঃখ, হুম, সেসব কথাই বলছে যে আমাদের মতো তারা দুঃখী নয়, আমাদের মতো কম লেখাপড়া জানা পণ্ডিত নয়, যে যে পণ্ডিতগুলি এখন হয়েছে, 10-20 জন যে পাঠশালার পণ্ডিত হয়েছে সব, তারা আমাদের মতো দুঃখীও নয়, আমাদের মতো কম লেখাপড়া জানা পণ্ডিত নয়। অর্থাৎ এখানে এই কম লেখাপড়া জানা পণ্ডিতের কথা বলা হচ্ছে, তার কারণ যে সে তারা খুব উচ্চশিক্ষিত তাও কিন্তু নয়। সে কোনো ক্রমে বাইরে গিয়ে যতটুকু পড়াশোনা শিখেছিল সে তার পড়াশোনা সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু সে যতটুকু শিখেছিল, তার যতটা জ্ঞান সমৃদ্ধ হয়েছিল, তার সর্ব জ্ঞান দিয়ে সে যতটা জেনেছিল সেটা দিয়ে, তার ইচ্ছা দিয়ে, সে নিচু জাতি বা উচ্চ জাতি যাই হোক, জাতি ভেদাভেদ ভুলে সে পড়াশোনা শেখাতে চেয়েছিল, লেখাপড়া শেখাতে চেয়েছিল, এইসব ছেলে মেয়েগুলিকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, যে শিক্ষা দরকার। এই অশিক্ষিত চাষাভুষার মানুষজন অত্যন্ত গ্রামে, এই মানুষদেরকে তাদের ছেলে মেয়েদের, তারা না হোক তাদের ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাতে হবে। এরাই দেশের ভবিষ্যৎ। যত আহ, শিক্ষায় তারা শিক্ষিত হবে, তত তারা বাস্তব সম্পর্কে জানতে পারবে। হুম, তো এই সমস্ত কারণে, এবং তার বাবা মানে সীতারামের বাবাও একজন চাষী ছিলেন, তারা মাহিষ্য শ্রেণী থেকে বিলং করতেন। হুম, তো সীতারাম চাইতো যে তার বাবাও যে চাষী ছিলেন, সেও নিজে চাষী হতে চায়। সে চাইতো, সে পড়াশোনা করেছে, সেও সবাইকে পড়াশোনা শেখানোর আহ, চেষ্টা করবে। হুম, সে একমাত্র তার কাছে এই একমাত্রই রাস্তা ছিল, যে এই পড়ানোর মধ্যে দিয়ে সে তার জাতির ঊর্ধ্বে যেতে পারবে। হুম, তো যাই হোক, এই জন্যই বলছে যে আমার মতো কম লেখাপড়া জানা পণ্ডিত নয়, তারা পড়াচ্ছে তাদের, যে যারা তাদের পড়াচ্ছে, যারা পণ্ডিত হয়েছে, তারা মনে পড়াশোনা জানে। হুম, তাদের মাইনে হয়েছে 10 টাকা 15 টাকা নয়, 30-40 টাকা। যে আমরা যেরকম 10 টাকা 15 টাকায় পড়িয়েছি, তাদের এত কম টাকা নয়, তাদের সীতারামদের ডাবল মাইনে, 30-40 টাকা। হম, ডবলেরও বেশি। দেশে খাতির হয়েছে, খাতির বলতে সম্মান সৌহার্দ্যকে বোঝায়। অর্থাৎ আহ, তারা যে পড়াচ্ছে, তাদের অনেক খাতির আছে দেশে, তাদের অনেক সম্মান করে সবাই, তারা সম্মান অর্জন করছে। তার কারণ সীতারাম সত্যি সম্মান পায়নি, সেই উঁচু জাতি ভেদাভেদের মধ্যে সে যেন পিষে গেছে এক প্রকার। সে তার আত্মমর্যাদা বৃদ্ধির জন্যই কিন্তু সে এই পড়ানো শুরু করেছে, তার পাঠশালা খুলেছে, কিন্তু শেষমেশ দেখা যায় তার আত্মমর্যাদা ধুয়ে মিশে গিয়ে তার সবকিছু নিঃস্বার্থভাবে ত্যাগ করে দিতে হয়েছে সেই পাঠশালার জন্য। সেই অর্থে সে সম্মান পায়নি। হুম, তাই বলছে, তাকে আরো কত টিটকারি শুনতে হয়েছে, কত ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে, সম্মান তো দূরের কথা। হুম, তাই বলছে দেশে খাতির হয়েছে। অর্থাৎ এই সমস্ত ছেলে মেয়েদের, যারা
পণ্ডিত হয়েছে তাদের অনেক সম্মান করা হয়। মহাত্মা গান্ধী সবচেয়ে বড় মানুষ বললে তাদের আর সাজা হয় না। ছেলেরা পড়ছে, নামতা বলছে, লাফালাফি ছুটোছুটি করছে। যে এখন সীতারাম যে সময়ে সীতারামের সময়ের যে বর্তমান সময়, সেই সময়কার কথা বলছি। সেই সময়ে যে মহাত্মা গান্ধী আহ বা আরো অনেকে যারা দেশের জন্য আহ, লড়ে গেছেন, প্রাণ দিয়েও যারা লড়ে গেছেন দেশকে স্বাধীন করার জন্য, সেই সময় মহাত্মা গান্ধী সবচেয়ে বড় বড় মানুষ বললে, তাকে সাপোর্ট করলে তাদেরকে কারাগারে দেওয়া হতো, নানান অত্যাচার করা হতো। কিন্তু সীতারাম যে সময়কে সে দেখতে পাচ্ছে, যে ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছে, সেই ভবিষ্যতে সে যেন দেখতে পাচ্ছে যে মহাত্মা গান্ধী সবচেয়ে বড় মানুষ বললে তাদের আর সাজা হয় না। তখন দেশে মহাত্মা গান্ধীরও অনেক সম্মান বৃদ্ধি পেয়েছে। তার মর্ম যেন বুঝতে পেরেছে সবাই। তা ভারতবাসী মহাত্মা গান্ধীর মর্যাদা বুঝতে পেরেছেন। সেই সময় ভারতবাসীরা কেউ কেউ মহাত্মা গান্ধী সবচেয়ে বড় মানুষ বললে ওদেরকে আর শাস্তি দেওয়া হয় না, আর সাজা দেওয়া হয় না। ব্রিটিশরা সাজা দেয় না। তারপর সে আরো দেখে ছেলেরা পড়ছে, নামতা বলছে, লাফালাফি ছুটোছুটি করছে, যে ছেলেরা অর্থাৎ যেমন তারা পণ্ডিত হয়েছে, আবার পরের জেনারেশন, নেক্সট জেনারেশন, তারাও পড়ছে, তারা নামতা বলছে, লাফালাফি ছুটোছুটি করছে। সেই ছোট ছোট বাচ্চাদের পড়তে যাওয়া, নামতা বলা, ছুটোছুটি করা, লাফালাফি করা প্রত্যক্ষ দৃষ্টিতে যেন সে দেখতে পাচ্ছে। আরো বলছে দেশের সব ছেলে পড়ছে, দেশে সব সব ছেলে পড়ছে, যে প্রত্যেক ঘরে ঘরে ছেলে মেয়েরা পড়ছে। কেউ আর অশিক্ষিত নেই, কেউ আর অশিক্ষিত থাকছে না। রত্নহাটে ব্রাহ্মণ, কায়স্থ, কণ্ঠ বণিক, মুসলমান, আমার সন্ধিক্ষণে যাদের পড়ার পাড়ার ছেলেরা পড়তো, সাহা, স্বর্ণকার, কৈবর্ত, ডোম, হাড়ি, সবারই ছেলে সব করছে সুর করে করে। আর সে যেমনটা চাইতো সেরকমটা সে যেন দেখতে পাচ্ছে ভবিষ্যতে, যে এরকমটা হচ্ছে, যে সবাই পড়াশোনা করছে, উঁচু জাত থেকে নিচু জাত, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলে পড়ছে। তাই বলছে রত্নহাটে, সেই রত্নহাট যেখানে সে তার সন্দীপন পাঠশালা খুলেছিল, যেখানে উঁচু জাত নিচু জাতের ভেদাভেদের কারণে তাকে নিষ্পেষিত হতে হয়েছিল, কত ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল, কত অপমান তাকে সহ্য করতে হয়েছিল, যে উঁচু জাতের ছেলে মেয়েদের কাছে নিচু জাতের ছেলে মেয়েরা পড়বে না, বা নিচু জাতের ছেলে মেয়েরা পড়ছে সেখানে উঁচু জাতের ছেলেরা পড়বে না, কেউ মেনে নিতে পারবে না সেই সমাজে, এরকমটা একটা ব্যাপার ছিল। তাই সে সেটার ভবিষ্যতে দেখছে যেন সেই রত্নহাটে ব্রাহ্মণ, কায়স্থ, বন্ধুবনী, মুসলমান, আহ যে কিছু জাত নিচু জাত বা অন্য ধর্মেরও সবাই একসাথে পড়ছে। এবং তার সন্দীপনে আহ তার পাড়ার ছেলেরা যারা পড়তো, যে সাহা, স্বর্ণকার, কৈবর্ত, ডোম, হাড়ি, যে তাদের রত্নহাটে যে নিচু জাতির বা এই এই সমস্ত জাতির যে মানুষ বসবাস করতো, সেই বাড়ির সেই সেই জাতির ছেলে মেয়েরাও পড়ছে। সবাই পড়ছে, শুরু করে পড়ছে, সবাই একসাথে পড়ছে। কোনো জাতি ধর্ম ভেদাভেদ নেই, সবাই এক হয়ে পড়ছে, কেবল পড়ছে। হুম, শিক্ষার আলো পৌঁছেছে ঘরে ঘরে, সমস্ত জাতির মধ্যে, সমস্ত ধর্মের মধ্যে। হুম, একটু থেমে সে আবার বললে, অন্তঃচোখে আমি তাই ভাবি, তাই দেখতে পাই ধীরেবাবু, আমি সব দেখতে পাই। আর তার স্বপ্ন এগুলো, সে সবসময় চায় এরকমটা যেন হয়। তার সেই স্বপ্নটাকে কল্পনাতে পরিণত করে সে দেখে যেন তার মানুষ চক্ষে। হুম, সে যেন দেখতে পায় এগুলো, যে ভবিষ্যতে এরকমটা হবে। এগুলো ভেবেই সে শান্তি পায়, স্বস্তি পায়, যেটা মানুষ নিজের চোখে বাইরের জগতে দৃশ্য দেখে না পায়, সে তার অন্তর জগতে
তার অন্তর্দৃষ্টিতে সে তার ভবিষ্যতের এই সমস্ত কল্পনা করে সে যেন একেবারে স্বচক্ষে যেন এগুলোই উপভোগ করে, এগুলোই দেখতে পায়, এগুলো ভেবে এগুলো দেখে সে শান্তি পায়, সে স্বস্তি পায়। আর সেটাই, সে যেটা ভাবে, সে যেটা দেখতে পায় তার অন্তর্দৃষ্টি দিয়ে, সেটা তার চিদানন্দের সঙ্গে সে বলছে, তার মনের কথাগুলি বলছে। ধীরানন্দ সীতারামের অন্ধ দৃষ্টির সুযোগ নিয়ে 2 হাত কপালে ঠেকিয়ে প্রণাম করলেন। সীতারামের প্রতি তার যে শ্রদ্ধা আরো যেন 2 গুণ 3 গুণ বেড়ে গেল। হুম, সে তার পণ্ডিতকে ভালো করে চেনে, তাকে সম্মান করে, তাকে শ্রদ্ধা করে। তার আজকে এসে সীতারামের সাথে তার এই কথোপকথনে, এর আগেও আগের পৃষ্ঠাগুলিতে যে সমস্ত ছিল যেগুলো দেখলে তোমরা, যে তার ধীরানন্দের যে বইগুলি তার কাছে ছিল তাকে ফেরত দেওয়া হয়নি বলে সেটা সে পাপ বলে মনে করছিল। হুম, ফেরত দিয়ে সে যেন পাপ মুক্ত হলো। তো এরকম সৎ একনিষ্ঠ পণ্ডিত যে ধীরানন্দের আছে, এরকম এরকম পণ্ডিতের সান্নিধ্য সে পেয়েছে, এটা তার কাছে যেন অনেক বড় ব্যাপার। হুম, এবং এই ধীরানন্দ একজন আহ বিপ্লবী কর্মী, সেও দেশের জন্য লড়ে। হুম, তো তার কাছে, এই একজন বিপ্লবীর কাছে এই জাতি ধর্ম উম, সব ভেদাভেদ ভুলে সবার ঘরে ঘরে যে শিক্ষার আলো পৌঁছেছে, সবাই যে এই যে মহাত্মা গান্ধীকে বুঝতে শিখেছে, তার মর্যাদা বুঝছে, বা আহ সে যেরকমটা চায় আর কি, কারণ সে তো একজন বিপ্লবী, সেও তো চায় যে তার দেশ সুস্থভাবে বাঁচুক। হম, যে মহাত্মা গান্ধীর নাম হলে তারা কেউ শাস্তি না পাক, সবাই, সব ছেলেমেয়েরা পড়ুক, সব ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাক। হম, দেশ স্বাধীন হোক, এটাও তো ধীরানন্দ চায়। তো তার চাওয়া আর সীতারামের ভাবনা, সীতারাম একরকম যেন নীরব বিপ্লবী কর্মী, ধীরানন্দ সে একজন যে প্রকাশ্যে আহ বিপ্লবী কর্মী বলা যায়। তো এই যে ধীরানন্দের আহ প্রচেষ্টা, সে যে চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত তার দেশকে স্বাধীন করার, দেশের মানুষকে বোঝানোর, শিক্ষার আলো পৌঁছানোর, ইত্যাদি ইত্যাদি, তার ভাবনা, সীতারামের কল্পনা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এবং তার ফলে ধীরানন্দের সীতারামের প্রতি তার শ্রদ্ধা, সম্মান আরো বেড়ে যায়। এবং সীতারামের অন্তর্দৃষ্টির সুযোগ নিয়ে তাই ধীরানন্দ কি করে, তার 2 হাত কপালে ঠেকিয়ে কে প্রণাম করে। হুম, তো আহ, এখানেই এই এই রচনাংশটি শেষ, অর্থাৎ তোমাদের আলোচ্য পাঠ্যে এটুকুই দেওয়া। তো কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালার যে আলোচ্য পাঠ্যাংশটি পড়া হলো, বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হলো, তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তবুও যদি কোনো শব্দের অর্থ কিংবা এই রচনাংশের কোনো লাইনের ব্যাখ্যা যদি তোমরা বুঝতে না পারো, আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করবো। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই রচনাংশের বেশ কিছু প্রশ্ন উত্তরের আলোচনায়। কেমন? ধন্যবাদ।